অনেকটা লম্বা যাত্রাপথ, তাই দুজনে সকাল সকাল যাত্রা শুরু করল মুন্সিয়ারির উদ্দেশ্যে। রাস্তায় যাবার সময় কাঠ গোদাম থেকে ওরা ওদের ক্রিয়েটার গাড়ির ট্র্যাঙ্ক পুল করালো, আর ইউটিউব মিউজিকে রোম্যান্টিক গান শুনতে শুনতে যাত্রাপথের আনন্দ উপভোগ করতে লাগলো। তবে যাত্রা খানিকটা দীর্ঘ আর ক্লান্তিকর হয়ে উঠেছিল অনেক জায়গায় রাস্তা খারাপ হবার কারণে। কয়েকদিনের প্রবল বর্ষণে পিচের রাস্তার পাথর বেরিয়ে এসে জায়গায় জায়গায় ছোট বড় গাড্ডা তৈরি হয়েছিল, আর গাড্ডাগুলো জলমগ্ন হয়ে থাকায় কোথায় কত বড় গর্ত বোঝা যাচ্ছিল না। সেসব জায়গায় গাড়িতে জার্কিং হচ্ছিল আর মাঝারি গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছিল সৌরভ। আলমোড়া পেরিয়ে আলমোড়া বেরিনাগ রোড ধরে আরো 100 কিলোমিটার গাড়ি রান করে বেলা 3টে নাগাদ ওরা থল পৌঁছালো। থল একটা ছোট স্টেশন। ওখানে লাঞ্চ সেরে নিয়ে 3:30 নাগাদ আবার যাত্রা শুরু করলো। মুন্সিয়ারি তখনও 70 কিলোমিটার দূরে। থল ও মুন্সিয়ারির মাঝে অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে, বিশেষ করে বিরথি ফলস, ঝকঝকে পরিষ্কার ঠান্ডা জলের স্বচ্ছ একটি ঝর্ণা। তখন পড়ন্ত বিকেল, সূর্য পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছিল, কিন্তু পাহাড়ের উঁচু উঁচু শৃঙ্গে তখনও রোদ দেখা যাচ্ছিল। সীমা দূরে পাহাড়ের মাঝে একটা সুন্দর ঝর্ণা দেখল। খুশিতে ডগমগ হয়ে সৌরভকে বলল, সৌরভ, ওই দেখো, ওটাই মনে হয় বিরথি ফলস। ও মাই গড, এত দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। সৌরভ বলল, হ্যাঁ ডার্লিং, একটু সবুর করো, ওই ঝর্ণার পাশের দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে না, ওই রাস্তা দিয়ে আমরা যাব। ওরা যত এগিয়ে যাচ্ছিল বিরথি ফলস তত ভালোভাবে দৃশ্যমান হচ্ছিল। কিছুক্ষণ পর ওরা ঝর্ণার কাছে পৌঁছে গেল। ঝর্ণার পাশেই একটা ব্রিজের উপর দিয়ে রাস্তা ছিল। ওরা দুজন ব্রিজ পার হচ্ছিল। তখন গাড়ির স্টার্ট নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভালো গাড়িটা হঠাৎ বিগড়ে গেল কিভাবে ভেবে সৌরভ কিছুটা আশ্চর্য হলো। গাড়ি থেকে নামল। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে সৌরভ বলল, হ্যাঁ, কিছুই হয়নি বুঝলে, মনে হয় ইঞ্জিন গরম হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, গাড়িটাকে একটু রেস্ট দিই, কি বলো? সীমা তাচ্ছিল্যের সুরে বলল, ইঞ্জিন গরম হওয়া তো মারুতি 800 গাড়ির ফিচার, কি লাভ হলো ক্রেটা নিয়ে? সৌরভ বলল, আরে অত ভেবো না, লং জার্নিতে একটু প্রবলেম তো হবেই, তার মধ্যে রাস্তা খারাপ হলে তো কথাই নেই। চলো না, ঝর্ণায় নেমে কিছুক্ষণ সময় কাটাই, ততক্ষণে গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে মনে হয়। দেখো কি অপূর্ব লাগছে, ওই যে ওই দিকটা ওয়াটারফলটা, আর জল দেখো কি পরিষ্কার, দেখেছো? সীমা বিরক্তির স্বরে বলল, হ্যাঁ চলো, আর কি বা করার আছে? সৌরভ সীমার কাঁধে হাত রেখে ধাক্কা দিয়ে বলল, আরে বাবা চলো না, তুমি না একবার পেছনে লাগার সুযোগ পেলে আর ছাড়তে চাও না। ওরা দুজনে হাসতে হাসতে ব্রিজের পাশে সিঁড়ি দিয়ে নেমে ঝর্ণার একদম কাছে চলে গেল। ঝর্ণার ঠান্ডা জল উপরে পাহাড় থেকে নিচে বড় বড় পাথরের উপর পড়ছিল, আর পাথরে পড়ার পর জলের ছিটে বাতাসে উড়ছিল। সৌরভ আর সীমা টাইটানিকের পোজ দিয়ে ওই ঠান্ডা জলের ছিটে সারা শরীরে অনুভব করছিল। খুব রোম্যান্টিক মুডে ছিল দুজনে। সৌরভ নানান পোজে সীমার ছবি তুলছিল। তখনই সীমার নজর পড়ল ব্রিজের দিকে। ও দেখল খুব সুন্দরী একটি মেয়ে ব্রিজে ওদের গাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। কয়েক সেকেন্ড ধরে সীমা মেয়েটিকে বিস্ময়ের সাথে দেখতে লাগলো। সৌরভ মেয়েটিকে দেখতে পায়নি, কারণ ওর পিঠ ছিল গাড়ির দিকে। সীমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সৌরভ ও পেছনে ফিরে তাকালো। গাড়ির দিকে তাকাতেই ওর নজর ওই মেয়েটির উপর পড়ল। ও আর চোখ ফেরাতে পারল না। মাঝারি আঁটো সাঁটো গরম, ফর্সা মোলায়েম শরীর থেকে
যেন লাবণ্য চুইয়ে পড়ছে। গোলাপি শিফন শাড়িতে মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যেন কোনো স্বর্গের অপ্সরা। চুলের লম্বা মোটা বিনুনি ওর কোমর পর্যন্ত চলে এসেছে। সৌরভ মেয়েটির দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে সীমা ভারী বিরক্ত হল। দু হাতে সৌরভের মুখ ওর দিকে ঘুরিয়ে নিয়ে ওর চোখে চোখ রেখে বলল, তুমি কি এখানে আমার ছবি তুলতে এসেছো না ওই মেয়েটার? সৌরভ আমতা আমতা করে বলল, আরে আরে আমি তো শুধু দেখছিলাম ওই মেয়েটাকে। আর আমাদের গাড়ির কাছে কি করছো গো? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। তোমার ছুকছুকানি সব আবার গেল না। এখন চলো এখান থেকে, তুলতে হবে না আমার ফটো। বলে সীমা রাগ করে ঝর্ণা থেকে উঠে আসতে লাগলো। সৌরভ ওর পিছু পিছু আস্তে আস্তে বলল, আরে সোনা, কেন মিছিমিছি রাগ করছো? দুজনে ব্রিজে উঠে এলো। সুন্দরী মেয়েটা তখনও গাড়ির কাছেই ছিল। সৌরভ ও সীমাকে গাড়ির কাছে আসতে দেখে মেয়েটি সীমাকে বলল, হাই, আমি সুনয়না। অ্যাকচুয়ালি আমার গাড়িটা কাছেই খারাপ হয়ে গেছে, তো আপনাদের গাড়ি দেখে একটু সাহায্যের জন্য এলাম। আমি মুন্সিয়ারি যাব। আপনারা কি একটু লিফট দিতে পারেন? সীমা বাহানা দিয়ে বলতে যাচ্ছিল, অ্যাকচুয়ালি আমরা তো সৌরভ তার মাঝেই বলে বসলো, হ্যাঁ, আমরাও মুন্সিয়ারি যাচ্ছি, আপনি আমাদের সাথে যেতে পারে। সীমা চোখ বড় বড় করে সৌরভের দিকে তাকালো। সীমার দিকে তাকিয়ে সৌরভ বুঝতে পারল মেয়েটিকে লিফট দেবার প্রস্তাব সীমার একেবারেই ভালো লাগেনি। সৌরভ অপ্রস্তুত হয়ে সীমার থেকে নজর সরিয়ে গাড়িতে এসে বসল। সীমা সৌরভের পাশের সিটে এসে বসলো আর ওই মেয়েটা বসলো সীমার পেছনের সিটে। সৌরভ গাড়ি স্টার্ট করতেই যাচ্ছিল কি ইনসাইড মিররে ও নজর পেছনের সিটে বসে থাকা মেয়েটার দিকে গেল। মেয়েটা খুব টাইট ব্লাউজ পরেছিল আর ওর শাড়ির আঁচল বুক থেকে সরে গিয়েছিল। মেয়েটাও গাড়ির কাছে সৌরভকে ওর দিকে তাকাতে দেখে নিল আর সৌরভের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে আঁচল ঠিক করল। সীমা চতুর্দৃষ্টিতে সৌরভের কাণ্ডকীর্তি লক্ষ্য করছিল আর রাগে গজগজ করতে করতে সৌরভের কানের কাছে এসে মৃদু স্বরে বলল, এক কাজ করো, তুমি পিছনে চলে যাও, গাড়ি আমি চালাচ্ছি। সীমার কাছে অপদস্থ হয়ে সৌরভ শতপ্রণোদিত হয়ে গাড়ির চাবি ঘোরালো। গাড়ি একেবারেই স্টার্ট নিয়ে নিল। গাড়ি স্টার্ট হতেই সৌরভ সীমার রাগ ঠান্ডা করার জন্য হাসি মুখে বলল, দেখেছো ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে। সীমা তখনও রেগেছিল। ও দাঁত কিড়মির করতে করতে ফিস ফিস করে বলল, গাড়ির ইঞ্জিন তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তোমার ইঞ্জিন মনে হয় একটু বেশি গরম হয়ে গেছে। ঠিকই বলেছিল। সুনয়না ছিলই এত সুন্দরী যে যে কোনো পুরুষ ওকে দেখলেই ফিদা হয়ে যাবে। মুন্সিয়ারির দিকে যাবার সাপের মতো পেঁচানো পাহাড়ি রাস্তায় সৌরভের ক্রেটা ধীর গতিতে এগিয়ে চলছিল। সৌরভের হাত স্টিয়ারিং এর ওপরে ছিল, কিন্তু নজর বারবার পেছনে বসে থাকা সুনয়নার দিকে চলে যাচ্ছিল। সীমা সৌরভের দিকে বক্র দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকাচ্ছিল। সৌরভ বুঝতে পেরেছিল আজ ওর কপালে দুঃখ আছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে অন্ধকার ঘনীভূত হতে লাগলো আর ওরা মুন্সিয়ারির খুব কাছে পৌঁছে গেল। ঠান্ডা বাড়তে লাগলো, কেননা বরফে ঢাকা মুন্সিয়ারি খুব কাছেই ছিল। সীমা পিছন ফিরে সুনয়নাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় নামবেন? সুনয়না বলল, এই সামনেই একটা রিসর্ট আছে, ওখানেই যাব। কিছুক্ষণ পরে ওরা মুন্সিয়ারির একটা আলিশান রিসর্টের সামনে এসে দাঁড়ালো। সীমা বলল, আমরা এই রিসর্টেই থাকবো, আপনি দয়া করে আগে যাবার জন্য অন্য কোনো ব্যবস্থা খুঁজে নিন। সুনয়না বলল, না না, তার দরকার পড়বে না, আমিও ওই রিসর্টেই উঠেছি। লিফট দেওয়ার জন্য
অসংখ্য ধন্যবাদ। সুনয়না গাড়ি থেকে নেমে রিসর্টের ভেতরে চলে গেল। গাড়ির ভেতরে সীমা জিজ্ঞাসু দৃষ্টিতে সৌরভের দিকে তাকালো। সৌরভ সুনয়নার দিকে বারবার তাকানোর অপরাধ বোধে সীমার চোখে চোখ রাখতে না পেরে সামনের দিকে চেয়ে রইল। সীমা রাগের স্বরে বলল, এখন কি তুমি গাড়িতেই বসে থাকবে? সৌরভ রিসর্টের ভেতরে ঢুকে গাড়ি পার্ক করল। ও জানতো মুখ ফসকে কিছু বলে ফেললেই সীমা অশান্তি শুরু করবে। ওরা গাড়ি থেকে লাগেজ বের করে রিসর্টের রিসেপশনে চলে গেল। ওখান থেকে রুমের চাবি নিয়ে ওদের রুমে চলে গেল। রিসর্ট আগে থেকেই অনলাইনে বুক করা ছিল। সৌরভ রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরিয়েই দেখল সীমা ডিনার অর্ডার করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে গরম গরম খাবার চলে এলো। ডিনার খাবার সময় সৌরভ একটা কথাও বলছিল না। সীমা বলল, কি ব্যাপার, চুপ করে আছো কেন? তোমার স্বভাব আর যাবে না। কি স্বভাব? আবার জিজ্ঞেস করছো? তুমি ওই মেয়েটাকে লিফট দিতে গেলে কেন? আমি মানা করতেই যাচ্ছিলাম, তুমি মাঝখান থেকে ফস করে ওকে হেল্প করার জন্য অস্থির হয়ে উঠলে। অচেনা অজানা জায়গায় কেউ কাউকে লিফট দেয়? সুন্দরী মেয়ে দেখলেই আর হোশ থাকে না তোমার, না? আমি কোনো অজুহাতে ওকে অ্যাভয়েড করতে চাইছিলাম। না জানি ও কি ভাবছে আমার সম্বন্ধে। ও নিশ্চয়ই ভাবছে আমার মধ্যে হেল্প করার মানসিকতা নেই। তোমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমিই চাইনি তুমি ওকে লিফট দাও। আরে না না, এসব কিছুই ভাববে না। তুমি কি করে জানলে ভাববে না? তুমি কি অন্তর্যামী নাকি? তার উপর যে রূপসী দেখলাম, হয়তো ভাববে জেলাস হয়েই আমি ওকে হেল্প করতে চাইনি। উফ বাবা, তোমরা মেয়েরা কি কমপ্লিকেটেড সত্যি, মানে পারা যায় না এগুলো নিয়ে। তো সবাই তো আর তোমার মতো হাবাগোবা নয়। আচ্ছা, লিফট দিয়েছো, ভালো কথা, সে কথা নয় মানলাম, কিন্তু গাড়ি চালানোর সময় বারবার লুকিং গ্লাসে ওর দিকে তাকাচ্ছিলে কেন? সৌরভ এই কথার কোনো উত্তর দিল না, চুপচাপ খেতে থাকলো। খাবার শেষে কিছুক্ষণ টিভি দেখে দুজনে বেডে শুয়ে পড়ল। সীমা রাগ করে সৌরভের দিকে পিঠ দিয়ে শুয়ে থাকল। মনের মধ্যে তিক্ততা নিয়ে ওর ঘুম আসছিল না। হানিমুনে এসে বউয়ের সাথে মনোমালিন্য হওয়ায় সৌরভও স্বস্তি পাচ্ছিল না। সৌরভ সীমাকে ভালোবাসত, কিন্তু সুনয়না না জানি কি জাদু করে ওর মন প্রাণ দখল করে নিয়েছিল। সৌরভ চাইছিল সীমার কাছে ক্ষমা চেয়ে ওর মান ভাঙাতে, কিন্তু ওর মাথায় সুনয়নার কথাই ঘুরপাক খাচ্ছিল। টাইট ব্লাউজের মধ্যে থেকে উঁকি দিতে থাকা ক্লিভেজ, বুক থেকে খসে পড়া আঁচল আর মুখে লেগে থাকা মিষ্টি হাসি চোখের সামনে বারবার ভেসে উঠছিল। হানিমুনে এসে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় যদিও কিছুটা বিবেক দংশন কাজ করছিল, কিন্তু সুনয়নার মায়াবী রূপের জাদু সেই বিবেক দংশন ছাপিয়ে গিয়েছিল। সৌরভের দ্রুত শ্বাস পড়ছিল আর হৃদস্পন্দন কোনো বেলাগাম ঘোড়ার মতো ছুটতে শুরু করেছিল। সুনয়নাকে কল্পনা করে সৌরভের রোম রোম রোমাঞ্চিত হয়ে উঠেছিল। সৌরভ সীমার মধ্যে এই কল্পনায় সুনয়নাকে খুঁজে পেতে চাইছিল। সীমা কম্বলের মধ্যে ঢুকে সৌরভের দিকে পিঠ করে শুয়েছিল। সৌরভ সীমার খুব কাছে ঘেঁষে কম্বল সরিয়ে সীমার পিঠে চুমু দিতে লাগল। সীমাও রাগ ধরে রাখতে না পেরে উপভোগ করছিল। সীমা সৌরভের দিকে পাশ ফিরল। সৌরভের চোখের দিকে তাকিয়ে ওর ঠোঁটে আলতো করে ঠোঁট রাখল। তারপর দুজনে দুজনের উপরে এমন ভাবে হামলে পড়ল যেমন ক্ষুধার্ত বাঘ তার শিকারের ওপর লাফিয়ে পড়ে। সেই সময় ওদের রুমের বাইরে জানালায় একজন দাঁড়িয়েছিল। রাতের আলো আধারি খেলায় তার কালো ছায়া ঘরের ভেতর থেকে জানলায় দৃশ্যমান হচ্ছিল, কিন্তু সৌরভ ও সীমার সেদিকে কোনো খেয়ালই ছিল না। ওই কালো ছায়া আর কারো নয়, সুনয়নারই ছিল। সুনয়না ততক্ষণ অব্দি জানলায় দাঁড়িয়ে সৌরভ
ও সীমার অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হয়ে রইল যতক্ষণ না মিলনে ক্লান্ত হয়ে ওরা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন সীমার ঘুম ভাঙল তখন সৌরভ পাশে ছিল না। ও ভাবল সৌরভ বোধহয় ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুমে দেখতে পেল না। তখন রুমের বাইরে গেল, দেখল সৌরভ কিছু দূরে চায়ের কাপ হাতে সুনয়নার সাথে কথা বলতে ব্যস্ত। ওদের দুজনের পিঠ সীমার দিকে ছিল, তাই ওরা সীমাকে দেখতে পায়নি। সীমার পিত্তি জ্বলে যাচ্ছিল। সৌরভকে ডাকলো, ও শুনতে পেল না। সৌরভ হাসতে হাসতে সুনয়নার সাথে গল্পে মশগুল ছিল। সীমা আর একটু এগিয়ে গিয়ে আবার সৌরভের নাম ধরে ডাকল। এবার সৌরভ শুনতে পেয়ে সীমার দিকে তাকালো। সীমাকে দেখে সৌরভের একটু রসভঙ্গ হল, কিন্তু সুনয়নার সামনে নিজেকে স্বাভাবিক রেখে বলল, এই সীমা, গুড মর্নিং। এই দেখো সুনয়না ম্যাডাম, উনি আমাদের পাশের ঘরে উঠেছেন। সীমা সুনয়নার দিকে তাকিয়ে একবার আপাদ মস্তক ওকে পর্যবেক্ষণ করল। সুনয়না স্যাটিনের একটা পাতলা বেগুনি রঙের নাইটি পরেছিল। ওর সাথে সৌরভের কথা বলা সীমার একেবারেই ভালো লাগছিল না। ও সৌরভের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই সৌরভ বলল, আচ্ছা সীমা, এসব কি পাগলামো করছো বলো তো? সীমা রাগান্বিত হয়ে বলল, পাগলামো আমি করছি না, তুমি। ওই সুনয়নাকে দেখে পাগল হয়ে গেছো। কাল থেকে দেখছি তুমি ওই সুনয়নার পিছনে পড়ে আছো। ও কি পড়েছে দেখেছো? হ্যাঁ, তুমি আর না দেখো? এই ঠান্ডার মধ্যেও পাতলা ফিনফিনে নাইটি পরে দাঁড়িয়েছিল তোমার সামনে। বেহায়া মেয়ে, এইটুকু হুঁশ নেই একজন পরপুরুষের সামনে কি ধরনের পোশাক পরে আসতে হয়? সৌরভ বলল। সীমা, তুমি মিছি আবোল তাবোল ভাবছো। সীমা বলল, হ্যাঁ, আমিই ভুলভাল বকছি। তাহলে যাও ওর কাছে, ওর সাথেই করো হানিমুন। বলে সীমা বেডে বসে পড়ে কাঁদতে লাগল। সৌরভ আত্মবিশ্লেষণ করে নিজের ভুল বুঝতে পারল। সুনয়না যেন এক অদৃশ্য সুতোর টানে ওকে নাচিয়ে যাচ্ছিল। নিজের উপর সৌরভের কোনো নিয়ন্ত্রণ কাজ করছিল না। সীমার কাছে ভুল স্বীকার করে মান ভাঙাতে ওকে জড়িয়ে ধরে চুমু খেল। সীমা আবেগঘন ভঙ্গিতে বলল, সৌরভ, আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবো না। ওকে ডিয়ার, আই এম সরি। আমি আর ওর সাথে কথা বলবো না, হয়েছে? কিছুক্ষণ পর সৌরভ ও সীমা রেডি হয়ে রুমের বাইরে এলো। ওদের ট্রেকিং এ যাবার পরিকল্পনা ছিল। বাইরে বেরিয়ে সীমা এদিক ওদিক দেখতে লাগলো। ওই বেহারা সুনয়না আশেপাশে কোথাও নেই তো। কোথাও দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রিসর্ট থেকে ওদের গাড়ি নিয়ে বেরিয়ে মোটামুটি 10 কিলোমিটার গিয়ে ওরা খালিয়া দাঁড়ে পৌঁছালো। ওখান থেকে 8 কিলোমিটার পায়ে হেঁটে খালিয়া টপ পর্যন্ত ট্রেকিং করার প্ল্যান করেছিল। চড়াই রাস্তা একটু বিপজ্জনক ছিল, তবে আস্তে আস্তে পা ফেলে সাবধানে চললে খুব একটা মুশকিল নয়। খালিয়া টপ থেকে পুরো হিমালয়ান রেঞ্জ পরিষ্কার দেখা যায়। সৌরভ ও সীমা জঙ্গলের মধ্যে গাছপালা ঘেরা সরু পাহাড়ি রাস্তা ধরে খালিয়া টপের দিকে এগিয়ে যাচ্ছিল। ওরা ছাড়াও কিছু লোকজন ট্রেকিং করছিল। চড়াই রাস্তায় অর্ধেকটা পথ চলার পরই ওদের ক্লান্তি বোধ হচ্ছিল। আগের দিনের লম্বা জার্নি আর রাতে দুজন অনেক দেরি করে ঘুমিয়েছিল, তাই ট্রেকিং করার সময় ওদের দম খাটো হয়ে আসছিল। ওদের সাথে চলতে থাকা বাকি লোকজন ওদের পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল। সীমা একটা পাথরের উপরে বসে হাঁপাতে হাঁপাতে বলল, সৌরভ, আরো এগিয়ে যাবে না এখান থেকেই ফিরে যাবে? সৌরভও পাথরের উপরে বসে দম নিতে নিতে বলল, ওফ বাবা, অর্ধেকটা পথ তো চলেই এসেছি। এত দূর যখন চলে এসেছি তখন বাকিটাও যাব। সৌরভ হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো।
আর দুজনে আবার চলতে শুরু করলো। চলার সময় সীমা খানিকটা পিছিয়ে পড়েছিল। আচমকা সীমার চিৎকার শুনে সৌরভ পেছনে ফিরে দেখল সীমা টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে পাহাড়ের ঢালে গড়াতে গড়াতে পাশেই খাদে গিয়ে পড়ল। এত অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটল যে সৌরভ সীমার কাছে ছুটে যাবার অবকাশই পেল না। একটু আগে হলে কোনো ক্রমে ছুটে গিয়ে সীমার হাত ধরে ফেলে ওকে পড়ে যাওয়ার থেকে বাঁচানোর চেষ্টা করত সৌরভ, কিন্তু সে সুযোগই পেল না। ও ভেবেই পেল না সীমা আচমকা পড়ে গেল কিভাবে। যে খাদে সীমা গিয়ে পড়েছিল সেটা খুব গভীর ছিল। এত উপর থেকে নিচে পড়লে সীমা কি জীবিত থাকবে? সেই দুশ্চিন্তায় মাথা খারাপ হবার জোগাড় হলো সৌরভের। রাস্তায় যতটা সম্ভব কিনারে দাঁড়িয়ে উঁকি দিয়ে সৌরভ নিচে খাদে সীমাকে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখতে পেল না। কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল সৌরভ, শিবা, 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 কোথায় তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? শিবা! কোনো সাড়া পেল না। ওদের সাথে যারা ট্রেক করছিল তারা অনেকটা আগেই চলে গিয়েছিল। সৌরভ হেল্প হেল্প বলে চিৎকার করছিল যাতে আশেপাশে কেউ থাকলে সাহায্যের জন্য ছুটে আসে, কিন্তু কেউ এলো না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মাথা চাপড়াতে লাগলো সৌরভ। ওই জঙ্গলে মোবাইলের নেটওয়ার্কও ঠিকঠাক আসছিল না। অনেকক্ষণ পর নিচে খাদ থেকে সীমার মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, আমি ঠিক আছি, উপরে আসছি। সীমার গলা শুনে সৌরভ যেন প্রাণ ফিরে পেল। সীমা খুব স্বচ্ছন্দভাবে ওই খাদ থেকে উপরে উঠে এলো। সীমাকে এত দক্ষভাবে খাদ থেকে উপরে উঠতে দেখে সৌরভের আশ্চর্য লাগলো। সীমার বিশেষ চোট লাগেনি দেখে তো আরো খুশি হলো। সীমাকে ফিরে পেয়ে সৌরভ আবেগে বুকে জড়িয়ে নিল। সীমা বলল, সৌরভ, চলো না রুমে ফিরে যাই। আমার দম ফুরিয়ে গেছে, আমি আর আগে যেতে পারবো না। সৌরভেরও আগে যাবার কোনো ইচ্ছে ছিল না। সীমাকে নিয়ে ওখান থেকে কোনো ক্রমে ফিরে যেতে পারলে বাঁচে। সীমার কথায় সায় দিয়ে উতরাই বরাবর নেমে এসে খালিয়াদার থেকে ওদের গাড়ি নিয়ে রিসোর্টে ফিরে এলো। রুমে ফিরে সৌরভ ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে দেখল সীমা একটা সেক্সি গোলাপি নাইটি পরে বেডে শুয়ে আছে। বড়ই লাস্যময়ী ভঙ্গিতে আঙুল দিয়ে ইশারা করতে করতে সৌরভকে কাছে ডাকছিল সীমা। সৌরভ প্রথমবার সীমাকে এমন কামুক ভঙ্গিমায় দেখল। সীমাকে এর আগে এত আকর্ষণীয় কখনো মনে হয়নি। সৌরভ উত্তেজনা সামলাতে না পেরে বেডে সীমার উপর ঝাঁপিয়ে পড়ে ওকে বাহু বন্ধনে আবদ্ধ করে ফেলল। ওরা একে অপরের মাঝে মিশে গিয়ে এমন ভাবে আদিম খেলায় মত্ত হয়ে উঠল যেমন নাগ নাগিনী পরস্পরকে জড়িয়ে ধরে সম্ভোগ করে। কিছুক্ষণ পর সৌরভের ফোন বেজে উঠল। ওরা দুজন কম্বলের মধ্যে ঢুকেছিল। সীমা বিরক্ত হয়ে কম্বল থেকে হাত বের করে সৌরভের ফোন পাশেই টেবিলের উপর রেখে দিল। কিছুক্ষণ পর আবার ফোন বাজল। সৌরভ সীমার সাথে বিছানায় এমন মত্ত ছিল যে ফোন রিসিভ করার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু তৃতীয়বার যখন ফোন বাজল তখন ভাবল নিশ্চয়ই কোনো আর্জেন্ট ফোন হবে। ও কম্বলের ভেতর থেকে হাত বের করে টেবিলের উপর থেকে ফোনটা কম্বলের মধ্যে টেনে নিয়ে ফোন রিসিভ করে ফোনটা কানে লাগালো। অপর প্রান্ত থেকে জোরালো কণ্ঠ ভেসে এলো, আমি মুন্সিয়ারি থানার ইনচার্জ বলছি। আপনার স্ত্রী হসপিটালে ভর্তি, অনুগ্রহ করে তাড়াতাড়ি আসুন। সৌরভ কম্বলের ভেতর থেকেই বলল, কি আবল তাবল বকছেন? আমার স্ত্রী আমার সাথেই আছে। ওই দিক থেকে আওয়াজ এলো, স্যার, আপনার স্ত্রী আমার সামনে হাসপাতালের বেডে বেহুশ হয়ে পড়ে আছে। বিশ্বাস না হলে ভিডিও কল করে দেখে নিন।
একথা শুনে সৌরভ কম্বল ছড়িয়ে বেড থেকে উঠে দাঁড়ালো। আর যেই কম্বল সরালো, ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। ও দেখলো যে সীমার সাথে ও এতক্ষণ ধরে সম্ভোগ করছিল, সে সীমা ছিল না, সুনয়না ছিল। সুনয়নাও কোনো মানুষের আকারে ছিল না। ওর মুখটা ছিল মেয়ে মানুষের মতো, আর বাকি শরীরটা ছিল মোহিনী সর্পিনীর মতো। আর শরীরটা ছিল অর্ধস্বচ্ছ, যার ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছিল। ওর শরীরের ভেতরে অজস্র কীটপতঙ্গ অবাধে ছুটোছুটি করছিল। সুনয়না সঙ্গম করতে করতে এত উন্মত্ত ছিল যে ওর খেয়ালই ছিল না যে সৌরভ ওর আসল চেহারা নিজের চোখে দেখছে। সৌরভ ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নিচে নামলো আর খুব সাবধানে পা ফেলে পেছোতে পেছোতে রুম থেকে পালাতে চাইল, যাতে সুনয়না জেগে না যায়। তখনই টেবিলের কোনায় ধাক্কা লেগে জলের গ্লাস নিচে পড়ে গেল, আর সেই শব্দে বিছানায় পড়ে থাকা সুনয়না সম্বিত ফিরে পেল। হুঁশ ফিরে পেতেই সুনয়না পরিপূর্ণ নারী অবয়ব ধারণ করল। সুনয়নার শরীরে কোনো কাপড় ছিল না। ও পাশেই পড়ে থাকা নাইটিটা পরে নিল আর সৌরভের কাছে এসে বলল, সৌরভ, আমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আমার শরীরের খিদেটা মিটিয়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করবো না, বিশ্বাস করো। বলে আকুতি নিয়ে ও সৌরভের দিকে অগ্রসর হতে লাগলো। তখনই সৌরভের রুমের দরজায় প্রবল পদাঘাত। রুমের দরজা ভেঙে একদল পুলিশ ইন্সপেক্টর ও একজন বয়স্ক পুলিশ কনস্টেবল প্রবেশ করল। দুজনের হাতেই পিস্তল ছিল। কনস্টেবল সুনয়নাকে দেখে বলল, তুই আবার চলে এসেছিস ডাইনি? সুনয়না কনস্টেবলের দিকে তাকিয়ে জোরে বিকট স্বরে চিৎকার করে উঠল। কনস্টেবল ও ইন্সপেক্টর দুজনেই সুনয়নার ওপর গুলি চালালেন। গুলি লাগতেই সুনয়নার শরীর আগের মতো অর্ধ স্বচ্ছ হয়ে গেল আর জল ভরা বেলুনের মতো ফেটে গেল। অজস্র ছোট বড় কীট পতঙ্গ ওর শরীর থেকে মেঝেতে ছিটকে পড়ে দ্রুত গতিতে ছুটতে ছুটতে বেড, টেবিল আর আলমারির নিচে চলে গেল। সৌরভ চটপট পোশাক পরে নিল। পুলিশ ইন্সপেক্টর সৌরভকে বললেন, হ্যালো, আমি ইন্সপেক্টর প্রবীণ। আপনি কি জানেন যার সাথে এতক্ষণ সম্ভোগ করছিলেন সে কে? সৌরভ কাঁপা কাঁপা গলায় বলল, কে? ইন্সপেক্টর বললেন, যক্ষিণী। ও সুন্দর সুপুরুষদের ভুলিয়ে ভালিয়ে নিজের কাম বাসনা তৃপ্ত করে। সৌরভের তো পুরো চক্ষু চড়ক গাছ। ওর হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। প্রকৃতিস্থ হতে খানিকক্ষণ সময় লাগলো। পুলিশ অফিসার আর কনস্টেবল সৌরভকে নিয়ে রুমের বাইরে এলেন। বাইরে অন্ধকার নেমে এসেছিল। আর দেরি না করে পুলিশ জিপে চড়ে সৌরভ হাসপাতালের দিকে রওনা হলো। যেতে যেতে ইন্সপেক্টর বললেন, ভাগ্য ভালো সময় থাকতে আপনার স্ত্রী থানায় ফোন করে আমাদের ইনফর্ম করেছিলেন। আমরা প্রথমে আপনার স্ত্রীকে খাদ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি, তারপর আপনাকে ফোন করি। সৌরভ বলল, কিন্তু আপনারা জানলেন কি করে আমি যক্ষিণীর খপ্পরে পড়েছি? ইন্সপেক্টর গাড়ির স্টিয়ারিং এ বসা কনস্টেবলের দিকে ইশারা করে বললেন, ইনি কনস্টেবল দিলীপ। ইনিও আপনার মতো যক্ষিণীর শিকার হতে হতে বেঁচেছিলেন। কনস্টেবল বললেন, 20 বছর আগে ওই যক্ষিণী আমাকে ও রূপের জাদুতে ভুলিয়েছিল। তখনও ও এমনই সুন্দরী ও যৌবনবতী ছিল। ইন্সপেক্টর কনস্টেবলের দিকে ইঙ্গিত করে বললেন, ইনি যৌবনকালে দিলীপ কুমারের মতোই দেখতে ছিলেন, সেই জন্যই তো যক্ষিণীর নজর এনার উপরে পড়েছিল। আপনার স্ত্রী হাসপাতালে ঘোরের মধ্যে আপনার আর সুনয়নার নাম উচ্চারণ করছিলেন। উনি বারবার ঘোরের মধ্যে বলছিলেন যে সুনয়না ডাইনি, ওর হাত থেকে আমার স্বামীকে বাঁচাও। এরপরেই দিলীপ বাবু ঘটনা আন্দাজ করে ফেলেন আর উনিই বলেন আপনার জীবনে ঝুঁকি হতে পারে। তারপরেই আমরা আপনার রুমে অভিযান চালাই। সৌরভ বলল, স্যার আমার স্ত্রী ঠিক আছে তো? পুলিশের জিপ
হাসপাতালের সামনে এসে দাঁড়ালো। ইন্সপেক্টর বললেন, হ্যাঁ, এখন উনি ভালো আছেন। এরপর থেকে ওনার ব্যাপারে আরো সজাগ থাকবেন প্লিজ। যান, আপনার স্ত্রীর কাছে যান, আমরা আসছি, আমাদের কাজ আছে। সৌরভকে জিপ থেকে নামিয়ে দিয়ে ইন্সপেক্টর প্রবীণ ও কনস্টেবল দিলীপ ওখান থেকে চলে গেলেন। সৌরভ সীমার কাছে গেল। সীমা হাসপাতালের বেডে শুয়েছিল, আর ওর মাথায় পট্টি বাঁধা ছিল। ওর এক হাত ফ্র্যাকচার হয়েছিল। লাকিলি ও খুব বেশি চোট পায়নি। সৌরভকে কাছে পেয়ে সীমার চোখে জল চলে এলো। ও বেড থেকে উঠে বসলো আর সৌরভ ওর পাশে গিয়ে বসলো। সৌরভ জিজ্ঞেস করল, সীমা, সীমা, তুমি খাদে পড়ে যাবার পর কি হয়েছিল? সীমা বলল, আমি নিজে থেকে খাদে পড়ে যাইনি, সুনয়নাই আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। সীমা আরো বলল, আমি চাল সামলাতে না পেরে পাহাড়ে ঢালে গড়াতে গড়াতে আর পাথরে ধাক্কা লাগতে লাগতে খাদে পড়ার আগেই পাহাড়ের গায়ে একটা গাছে আটকে যাই। আমার মাথায় প্রচন্ড চোট লেগেছিল, যার ফলে আমি বেহুশ হতে যাচ্ছিলাম। তুমি উপর থেকে আমার নাম ধরে ডাকছিলে, আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার কথা বলার ক্ষমতা ছিল না। গলা থেকে আওয়াজই বের হচ্ছিল না। আবছা আবছা মনে পড়ছে, আমি বেহুশ হয়ে যাবার আগে সুনয়না পাহাড়ের গা বেয়ে বেয়ে সাপের মতো চলতে চলতে আমি যে গাছে আটকেছিলাম তার সামনে এলো। আমাকে অসহায় জখম অবস্থায় দেখেও ওর বিন্দু মাত্র দয়া হলো না। চোখ বড় বড় করে ক্রূর দৃষ্টিতে আমার দিকে তাকালো। দেখতে দেখতে আমার চোখের সামনে ও আমার রূপ ধারণ করলো। তারপর আমার দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক হাসি হেসে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলতে চলতে উপরে উঠে গেল। আমার চোখের সামনে আধার ঘনিয়ে এলো আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন হুঁশ ফিরল তখনও আমি ওই গাছেই আটকেছিলাম। আমার এক হাত ভেঙে গিয়েছিল, আরেক হাত দিয়ে ফোন করে দেখি ফোনের ডিসপ্লে ভেঙে গিয়েছিল, তাই তোমাকে কল করতে পারিনি। আমি ফোনের পাওয়ার বাটন দুবার প্রেস করলাম, তাতে ইমার্জেন্সি কল লেগে গেল। তারপর পুলিশ ডিপার্টমেন্টের কাছে অ্যালার্ট গেলে পুলিশ অফিসারের লোকেশন ট্র্যাক করে আমার কাছে পৌঁছালো আর পর্বতারোহীদের সাহায্য নিয়ে আমায় উদ্ধার করেন। ওরাই দায়িত্ব নিয়ে আমায় হাসপাতালে ভর্তি করেছিলেন। ওরা এগিয়ে না আসলে আমি কিছুতেই পাহাড়ের খাদ থেকে বেঁচে ফিরতাম না। সৌরভ অশ্রু ভেজা চোখে সীমাকে দেখতে লাগলো, কিছুই বলতে পারল না। সীমা বলল, সুনয়না তোমার সাথে খারাপ কিছু করেনি তো? সৌরভ সীমার মাথায় হাত বুলিয়ে দিল আর চুমু খেয়ে ওকে বুকে জড়িয়ে ধরল। ওদিকে পুলিশ ইন্সপেক্টর প্রবীণ ও কনস্টেবল দিলীপ পুলিশের জিপে বাড়ি ফিরছিলেন। রাত অনেক হয়ে গিয়েছিল, দুজনেই মদ্যপান করেছিলেন। ইন্সপেক্টর প্রবীণ বললেন, আচ্ছা দিলীপ বাবু, একটা কথা বলুন দেখি, যক্ষিণীর সাথে সম্ভব করে নিশ্চয় খুব মজা পাওয়া যায়, কি বলেন? যক্ষিণী দেখতে তো অপ্সরার থেকে কম নয়। জিপ চালাতে চালাতে কনস্টেবল দিলীপ বললেন, হ্যাঁ স্যার, চরম সুখের অনুভূতি পাওয়া যায়, কিন্তু যক্ষিণীকে তৃপ্ত করা কোনো পুরুষের কর্ম নয়। তখনই ইন্সপেক্টর প্রবীণ আতঙ্কিত হয়ে উঠলেন। আরে গাড়ির মধ্যে এইসব কি? এ আমার পায়ের নিচে এসব কি ঘোরাঘুরি করছে? আচমকা পুলিশের গাড়িতে কোত্থেকে অজস্র কীটপতঙ্গ চলে এলো। কনস্টেবল দিলীপ গাড়ি থামানোর চেষ্টা করলেন, কিন্তু গাড়ি থামলো না। সব পোকামাকড় গাড়ির পেছনে সিটে গিয়ে জড়ো হয়ে একটার উপর আর একটা চড়তে লাগলো আর ধীরে ধীরে কীটপতঙ্গের পাহাড়ে পরিণত হলো। দেখতেই দেখতে ওই কীটপতঙ্গের স্তূপ এক নারীর রূপ ধারণ করল। ওই নারী ছিল সুনয়না। ভয়ে কাঁপতে কাঁপতে ইন্সপেক্টর প্রবীণ ও কনস্টেবল দিলীপ সুনয়নার দিকেই তাকিয়েছিলেন। সুনয়না বড় মুখ হাঁ করে বিকট স্বরে চিৎকার করে উঠল। ওই প্রবল চিৎকার যে কোনো মানুষের হৃদস্পন্দন বন্ধ করে দিতে পারে। কনস্টেবল দিলীপের হাত পা ভয়ে পাথরের মতো রিসেট হয়ে গেল। পুলিশের জিপ নিয়ন্ত্রণ হারিয়ে
ইন্সপেক্টর ও কনস্টেবলকে নিয়ে খাদে গিয়ে পড়ল। শরীর ক্ষুধার তাড়নায় অতৃপ্ত সুনয়না আজও জীবিত আছে। আজও শিকারের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে।